আজকের সভার বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা কর্নেল জয়নুল আবেদিনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কর্নেল জয়নুল আবেদিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই সভায় মুক্তিযোদ্ধাদের দিকে যখন তাকাচ্ছি, সবাইকে খুব উজ্জ্বল উৎফুল্ল মনে হচ্ছে। আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ আমরা 17 বৎসর অনেক কষ্টে, অনেক মনের বেদনায় কাটিয়েছি। আজকে সম্ভবত আমাদের সুদিনের সময় আসছে, এবং এই সুদিনের অপেক্ষায় আমরা ছিলাম সেই 71 থেকে আজকে পর্যন্ত। মাঝখানে সুযোগ হয়েছিল, হয়তো হয় নাই, কিন্তু এইবার যেন হয় সেই প্রত্যয় আমাদের ব্যক্ত করতে হবে সবাইকে। আজকের যে আলোচ্য বিষয়, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব, এই আলোচ্য বিষয়ের আজকের সভার সম্মানিত সভাপতি, আমাদের প্রিয় মুক্তিযোদ্ধা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং আমাদের সহযোদ্ধা শহীদ আব্দুল সামাদ বীর উত্তমের ভাই ইশতিয়াক আজিজুল হক উপস্থিত আছেন। আজকে আমাদের অত্যন্ত প্রিয় নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। এখানে বিশিষ্ট নেতৃবৃন্দ, আমাদের প্রিয় ব্যক্তি মোয়াজ্জেম হোসেন আলাল খুব সুন্দর বলেন, আর আমার প্রিয় মুক্তিযোদ্ধা ভাইয়েরা। আমি অনেক বিষয়ে অবতারণা করব না, কারণ সময়ও কম। আমি আপনাদেরকে আবার দৃষ্টি আকর্ষণ করবো এই আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয়ের ফোকাসটা হলো যে এইবার যে নির্বাচনের সুযোগ আসছে, এই সুযোগে আমাদের সংসদ নির্বাচনটা কিভাবে হওয়া উচিত, এবং এই সংসদ নির্বাচনে আবার আমাদের মুক্তিযুদ্ধের যে মূল্যায়ন, মুক্তিযুদ্ধের যে চেতনা, তা ফিরিয়ে আনার কি সুযোগ আছে। আমি মনে করি এই সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আগের নির্বাচনগুলির মতো যখন রাজনীতিকে নষ্ট করেছে একদম, এই 10টি গুন্ডা বা 20টি গুন্ডা হইলে এমপি হওয়া যায়, অবৈধ টাকা হলে এমপি হওয়া যায়, অমুক্তিযোদ্ধা রাজাকার হলে এমপি হওয়া যায়, এবং এই দেশের লুটেরা, দেশের অর্থ পাচারের যারা হোতা, তারাই কিন্তু এমপি হয় এবং সরকার গঠন করে। সুতরাং তাদের মধ্যে মুক্তিযুদ্ধের কোনো চেতনা নাই। মুক্তিযুদ্ধ যারা করেছে, এই আমার সামনে বসা সারা বাংলাদেশ জুড়ে যে মুক্তিযোদ্ধারা, তারা বঞ্চিত। তাদের না আছে আর্থিক সুযোগ, না আছে আদর্শিক কোনো সুযোগ, তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় না। আস্তে আস্তে সমাজেও তারা কোণঠাসা হয়ে গেছে। আজকে সংসদ নির্বাচনে আমার প্রিয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। এইবার কিন্তু নির্বাচনে যারা অংশগ্রহণ করবে বিএনপি থেকে, তারা সবচেয়ে উত্তম ব্যক্তিদের বাছাইয়ের মাধ্যমে করা উচিত। তারা যেন কোনোভাবেই বিতর্কিত না হয়, তাদের অতীত যেন কলঙ্কিত না থাকে। কারণ আজকে নতুন প্রজন্ম যারা ভোট দিবে, তারা কিন্তু রাজনীতির চেতনায় উদ্বুদ্ধ না, তারা দেশপ্রেমিক। ওরা চায় যে দেশপ্রেমিক কোন ব্যক্তিটা আসলে দেশের উন্নতি হবে। সুতরাং এইবার কিন্তু আমরা একটা বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি, বিরাট চ্যালেঞ্জ। কারণ আমরা দেখতেছি যে যারা নাকি মনোনয়ন পাবেন,
সেই ব্যক্তিরা যদি সমাজে মানুষের কাছে সশ্রদ্ধ গ্রহণযোগ্য ব্যক্তি না হয়, তাহলে কিন্তু ভোট ডানে বায়ে চলে যেতে পারে। সুতরাং আমরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন থাকা উচিত। আরেকটা হলো, আমাদের অবশ্যই 2/3 বা তার বেশি সংসদ সদস্য থাকতে হবে সংসদে। তা না হলে বিএনপির যে পরিকল্পনা, মুক্তিযুদ্ধের যেই পরিকল্পনা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুদ্ধ শুরু ঘোষণা করেছিলেন, যেই পরিকল্পনা নিয়ে তিনি আবার 75 থেকে 81 পর্যন্ত, যখন আমি তার সহযোদ্ধা ছিলাম, আমি 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলাম যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট এই দেশে, তার স্বপ্ন তিনি পূরণ করে যেতে পারেন নাই। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক দূরে গিয়েছিলেন, কিন্তু চক্রান্তের শিকার এই ব্যক্তিটি, মহান ব্যক্তিটি আজকে না থাকায় আবার দেশ ওর পর থেকে কত রকমের বিশৃঙ্খলা এবং কাদের হাতে কার ক্ষমতা গিয়েছে আপনারা সবাই জানেন। সুতরাং এইটাকে আমরা আমাদের ফিরে আনতে হবে। এই নির্বাচনের মাধ্যমে আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে আমাদের সরকার এবং ভবিষ্যৎ স্থিতিশীলতা আনতে হবে, তাই এই দেশের মঙ্গল হবে। আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, আপনারা জানেন কি বলতে চাচ্ছি। এই সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য যা কৌশল অবলম্বন করতে হয়, বিশেষ করে নির্বাচন যেন আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে করতে পারি এবং সঠিক প্রার্থী দিয়ে করতে পারি, সেই বিষয়টি বিবেচনা করে আমাদের 2/3 সদস্য থাকলেই তবে আমরা সংসদে, পার্লামেন্টে আমাদের মতো আবার নতুন আইন প্রয়োগ করে, আইন প্রণয়ন করে আবার নতুন করে আমরা যাত্রা শুরু করতে পারি। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। ইনশাল্লাহ আমরা সুদিনের অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দুঃখের সঙ্গে বলছি, আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের তালিকায় একজন লোকের বক্তার নাম আমি ঘোষণা করতে পারিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এবং যার জন্ম বগুড়ায়, শুধু বগুড়া নয়, গাবতলীতে জিয়াউর রহমানের একই গ্রামে যার জন্ম, জিয়াউর রহমান সাহেবের, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের বাড়ির সাথের বাড়ি যার জন্ম, বীর মুক্তিযোদ্ধা এবং সবচেয়ে কনিষ্ঠ মুক্তিযোদ্ধা, যাকে যুদ্ধে নিতে চায়নি সেখানকার সিওরা, পরে অনেক কষ্ট করে অনুনয় বিনয় করে অনেক কষ্ট যোগদান করেছিলেন এবং সফল মুক্তিযোদ্ধা জনাব আলমগীর হোসেন মাসুদকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাসুদ হোসেন আলমগীর, আমি দুঃখিত, মাসুদ হোসেন আলমগীর বক্তব্যের জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, মাননীয় প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, আমার প্রিয় সহমুক্তিযোদ্ধা এবং প্রজন্মের ছোট ছোট সন্তানেরা, আসসালামু আলাইকুম। সময় সংকীর্ণ, আমাকে অল্প কিছু সময় দেওয়া হয়েছে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করারই চেষ্টা করব। আজকের আলোচ্য বিষয় জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব। সামনে যে নির্বাচন আসছে, আমি মনে করি তরুণ প্রজন্ম এই নির্বাচনে একটা বিশাল ভূমিকা রাখবেন। মুক্তিযোদ্ধা ভাইদাররা প্রাজ্ঞ, বিজ্ঞ, তাদেরকে আমার কিছু বলার নাই, বলার ধৃষ্টতাও দেখাবো না। আমি শুধু প্রজন্মের যে যুবক শ্রেণী আছে তাদের উদ্দেশ্যে আমি দুটি কথা বলে আমার বক্তব্য সীমিত রাখব। আজ স্বাধীনতা বিরোধী এবং তাদের উত্তরসূরিরা বিশাল ষড়যন্ত্রে দিকে এগিয়ে যাচ্ছে। তারা আমাদের ছোট ছোট ছেলে মেয়ে, ছোট ছোট ভাই বোনদেরকে বিপদগামী করে ইতিহাস বিকৃতি করার চেষ্টা করছে।
একাত্তরের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, বাটি চাপা দেওয়ার চেষ্টা করছে তাদের কুকুরটি। আমি তাদের উদ্দেশ্যে বলবো, বাবারা, ছোট ছোট ভাইরা, আমাদের সন্তানরা, 30 লক্ষ শহীদের আত্মত্যাগ হলো না, তাদের অভিশাপ নিও না। লাখো মা বোনের সম্ভ্রমের কথা তোমরা চিন্তা করো। ভেবে দেখো, আজ যদি তোমাদের বাড়িতে তোমাদের মা বোনকে কেউ অসম্মান করত, সম্ভ্রমানি করত, তোমরা কি তাদেরকে ছেড়ে দিতে? কখনোই ছাড়তে না। তোমাদের ধমনীতে রয়েছে বীর বাঙালির রক্ত, মুক্তিযোদ্ধার রক্ত। তোমরা কঠিন শাস্তি দিতে। বাংলাদেশের জন্ম হয়েছে ঐতিহাসিক মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধ বাঙালির শ্রেষ্ঠ অর্জন। এই মুক্তিযুদ্ধ হয়েছে পাকিস্তানি হানাদার বাহিনীদের সঙ্গে। তারা নির্মম ছিল, নিষ্ঠুর ছিল, আর তাদেরকে সহযোগিতা করেছে এই স্বাধীনতা বিরোধী শক্তি। আজকে তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা জাতীয় পতাকার কথা ভাবো। পতাকার সেই লাল বৃত্ত, এটা 30 লক্ষ শহীদের রক্ত। যে সবুজটা, এটা আমার মায়ের আঁচল। অনেক কষ্ট করে আমাদের এই জাতীয় পতাকা এসেছে। তোমাদের কাছে অনুরোধ, তোমরা এই জাতীয় পতাকার সম্মান সমুন্নত রাখো। জাতীয় সঙ্গীতের কথা ভাবো, যে সঙ্গীতের মূর্ছনায় তোমাদের ছোটবেলা থেকে তোমরা তোমাদের কর্ণকুহরে যখন প্রবেশ করেছে তোমরা দাঁড়িয়ে গিয়েছ। যে সঙ্গীতের জন্য তোমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, যুদ্ধ করেছে, তার কথা ভাবো। এখানে সমস্যাটা কি হচ্ছে? শুধু আমার একটাই অনুরোধ, স্বাধীনতার কথা ভাবতে হবে, মুক্তিযুদ্ধের কথা ভাবতে হবে। তোমরা নিজেদেরকে নিজেরাই জিজ্ঞেস করো, তাহলেই তোমরা উত্তর পাবে। মুক্তিযোদ্ধার রক্ত তোমাদের ধমনীতে। তোমরা তোমাদেরকে জিজ্ঞেস করো, তোমরা কি চাও? স্বাধীনতার সপক্ষে থাকতে চাও না স্বাধীনতার বিপক্ষে থাকতে চাও? তোমাদের রক্ত কি বলে? আজকে এই পর্যন্তই আমি বক্তব্য দিলাম। এরপর আর কিছু বলার নেই। আর একদিন এই ব্যাপারে আরো কিছু বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাসুদ ভাইকে। বক্তব্য রাখতে অনুরোধ করবো এখন, যার নাম না বললেই অনেকেই আন্দাজ করতে পারছেন, যার বক্তব্য শুনতেই মন চায়, ঘন্টাকে ঘন্টা তথ্যভিত্তিক বক্তব্য রাখেন। দক্ষিণবঙ্গের আদরের দুলাল, বাংলাদেশের যুবকদের আইকন, বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা সৈয়দ অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধাভাজন সভাপতি জনাব ইশতিয়াক আজিজ উলফত হিসাবে যিনি নামে বেশি পরিচিত, আজকের পরম শ্রদ্ধেয় প্রধান অতিথি, বিএনপির চরম সাংগঠনিক সংকটকালীন সময় থেকে উত্তরণের আজকের এই পর্যায় পর্যন্ত যিনি সাহসী এবং কৌশলী দক্ষ নেতৃত্বের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন, আমাদের সে প্রিয় নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মুক্তিযুদ্ধের প্রজন্মের সম্মানিত ভাইয়েরা, উপস্থিত বোন এবং ভাইয়েরা, আসসালামু আলাইকুম। দীর্ঘ সময় বক্তব্য হয়েছে। এই অনুষ্ঠান স্থলটাও
আজকের এই তাপমাত্রার কারণে, অত্যধিক তাপমাত্রার কারণে সেইভাবে ঠান্ডা হচ্ছে না। তা এর মধ্যে আবার শহীদ বাবলু ভাই আমাকে বলেছে আমার বড় ভাইয়ের নাম ধরে দুলাল। আমার বড় ভাইয়ের নাম আসলে দুলাল। আর মজার ব্যাপার হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাসের নাম হচ্ছে আলালের ঘরের দুলাল, এবং সেই উপন্যাসের লেখক ছিলেন পেরিচাঁদ মিত্র, যার ছদ্মনাম ছিল টেকচাঁদ ঠাকুর। ওই উপন্যাসে প্রথম তিনি বাংলার চলিত ভাষা এবং সাধু ভাষা দুটার সংমিশ্রণে সেই উপন্যাসটি তিনি রচনা করেছিলেন। যাই হোক, এটা বাবলুবার কথার প্রেক্ষিতে আমি বললাম। সম্মানিত বন্ধুরা, অনেক সময় বক্তব্য হয়েছে। আজকের এই প্রতিপাদ্য বিষয় যেটা আমার পেছনে ব্যানারে লেখা রয়েছে, এটি এই মুহূর্তে সবচেয়ে প্রয়োজনীয় এবং সবচেয়ে সময় উপযোগী হয়েছে বলে আমি মনে করি। এজন্য জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলকে এই উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। অনেকগুলো কথা এখানে এসেছে, না আসা যে কথাগুলো এখানে আলোচনা হয়নি এরকম দুই একটি বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটা হচ্ছে যে বিএনপিকে ইদানিংকালে মনে হচ্ছে যে বিএনপি বোধহয় একটা অর্জুন গাছ। আপনারা দেখবেন এই কাশিমপুর জেলখানায় আমি বারবার এটা দেখেছি। আমাকে তো যখনই গ্রেফতার করা হয়েছে তখনই কাশিমপুর কারাগারে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় কারাগারে আমাকে রাখা খুব কম সময় হয়েছে, একদিনের জন্য হয়েছে বেশিরভাগ সময়। তো সেখানে গিয়ে দেখেছি অর্জুন গাছের একদম যতটুকু নাগালের মধ্যে পাওয়া যায় ওটার শরীরে আর কোনো ছাল বলতে কিছু থাকে না। এই অর্জুন গাছের ছাল নাকি মহৌষধ, নানা রকমের রোগে লাগে, একদম সর্দি কাশি হাঁচি থেকে কলেরা, মহামারী, ডায়রিয়া যা কিছু আছে সব কিছুতে লাগে। তো বিএনপি যেহেতু অর্জুন গাছের উদারতা নিয়ে রাজনীতি করেছে বাংলাদেশে, শহীদ জিয়াউর রহমান বীরুত্তম থেকে আজ অবধি আমাদেরকে একটা অর্জুন গাছ পেয়ে বসেছে সবাই। কিন্তু এইটা যে অর্জুন গাছ না, এইটা যে মাঝে মাঝে কাঁটাযুক্ত গাছেও পরিণত হতে পারে, সেই ধারণাটা যাদের নাই তারাই আজকে বেশি বকবক করছে। এই মাত্র কিছুদিন আগেও, কত 10 দিনও 15 দিনও হবে না বোধহয়, নতুন যে একটি রাজনৈতিক দল, অনিবন্ধিত দল, জাতীয় নাগরিক পার্টির আমাদের স্নেহের বন্ধুরা, তাদের এক নেতা বলেছিলেন যে ওনারা জাতীয় নাগরিক পার্টি 160টি আসন পাবে আর জামাত ইসলামী 150টি আসন পাবে। আমি দেখলাম হায় 300-র উপরে আরো 10টা বেশি আসন পেয়েছে, আমরা তো নাই, বিএনপি তো নাই, অন্য আর কেউই নাই। আবার এই গত 2 দিন ধরে দেখছি সেই তরুণ বন্ধুরা বলছে জামাত ইসলামের ক্ষমতা আসার কোনো প্রশ্নই ওঠে না। আবার জামাত ইসলামী বলছে জন্ম নিয়ে এই বাপের সঙ্গে পাল্লা দিও না। কিরে ভাই, কোন সার্কাসের মধ্যে পড়লাম আমরা? যেই কারণে আজকের এই আলোচ্য বিষয়টি অত্যন্ত প্রতিপাদ্য, গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে আমি মনে করি। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দেই। কথা যেহেতু নির্বাচন নিয়ে, এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক যারা, তারা হচ্ছে বাংলাদেশের সাধারণ জনগণ। তাদের প্রদত্ত রায়ের মাধ্যমে যে আনুষ্ঠানিকতাটা হয় সেটাই হচ্ছে নির্বাচন। এবং সেই নির্বাচনটার জন্য আমরা বলছি এই কারণে, বিএনপি ক্ষমতায় যাবে সেজন্য যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে জনগণের সার্বভৌম ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য, যেটা এই দেশে বহু বছর ধরে অনুপস্থিত রয়েছে, সেইটাকে জনগণের কাছে উপহার হিসেবে দেওয়ার দায়িত্বটা মুক্তিযুদ্ধের দল, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দল, মুক্তিযুদ্ধের ঘোষকের দল, সেক্টর কমান্ডার, ফোর্সেস কমান্ডার এবং উপাধির দিক থেকে সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান বীরুত্তমের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল এবং পরবর্তী প্রজন্মের নেতৃত্ব জনাব তারেক রহমানের দল। সুতরাং আমাদের দায়িত্ববোধ অনেক বেশি। এই দায়িত্ববোধের কারণে একটি পরিসংখ্যান আমি আপনাদেরকে আজকে দিচ্ছি। 2008 সালে বিএনপির সঙ্গে দর কষাকষি করে 36টি আসন নিয়েছিল জামাত ইসলামী, 36টি আসন। তারপরেও আবার তারা 20টি আসনে গুপ্ত প্রার্থী দিয়েছিল, স্বতন্ত্র। আপনাদের মনে আছে কিনা? আমি তখন মোহাম্মদপুর আসন থেকে নির্বাচন করেছিলাম। সেই নির্বাচনে দেখা গেল যে 22 জন প্রার্থী আমাদের সঙ্গে আলাপ আলোচনার পরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কর্তৃক ঘোষণার পরে
36টি আসন আমরা জামাতকে বরাদ্দ করেছিলাম। তারপরেও 20টি আসনে তারা প্রার্থী দিয়েছিল, স্বতন্ত্র প্রার্থী। এরপরে দেখা গেল যে তারা সেই এর আগে 2001-এ তো 2001-এ 54টি সিট দেওয়া হয়েছিল। প্রথমে তারা 54টি সিট দাবি করেছিল, পরে লিয়াজো কমিটির মিটিং করে পার্লামেন্টে তাদেরকে নির্বাচনে যাব সেই প্রতিজ্ঞা ভঙ্গ করে শেখ হাসিনা এবং জামাতের তৎকালীন নেতারা 1986-তে নির্বাচনে গিয়ে এরশাদকে বৈধতা দিয়েছেন। আজকে তারা আবার সেই গণতন্ত্রের কথা জোরে সোরে বলেন। 1991-তে আসেন, 91 সনে তারা 222টি আসনে জামাত ইসলাম প্রার্থী দিয়েছিল। 1991-তে আসন পেয়েছিল তারা ওই সময় 18টি। জামাত কখনো বিএনপিকে সমর্থন দিয়ে ক্ষমতায় আনার সাহায্য করে নাই। এই তথ্যটি যারা দেন তারা ভুল বলেন, অসত্য বলেন। বললাম তো 91 নির্বাচনের কথা। 96 নির্বাচনের ব্যাপারে আসেন, 96 সনেও তারা 300 সিটে প্রার্থী দিয়েছিল। প্রথম ওইটাই 300 সিটে প্রার্থী দিয়েছিল। এবং আমাদের মনে আছে যে ওই সময় জামাতের যিনি নেতা ছিলেন তিনি ঘোষণাই দিয়েছিলেন বাংলাদেশের উত্তরাঞ্চলের কোনো এক জেলা শহরে যে জামাতে ইসলাম ক্ষমতায় বসতে যাচ্ছে, কোট অ্যান্ড কোট পত্রিকায় এটা ছাপা হয়েছিল। কিন্তু সেই সময় দেখা গেল যে 96 সনে তারা মাত্র 3টা সিট পেয়েছিল এবং জামানত হারিয়েছিল বেশিরভাগ সিটে। আজকে তারা যখন বড় বড় কথা বলে, আজকে যখন তারা চ্যালেঞ্জ করে, বিএনপির প্রতিনিধি দলে গতকালকে প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে গিয়েছিলেন 3 সদস্যের কমিটি, আজকে তারা যাচ্ছেন 5 সদস্যের কমিটি। এর আগে জাতিসংঘে যখন নিয়ে গেলেন রাজনৈতিক প্রতিনিধিদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা, সেই সময় তারা সমান সমান বার্গেন করে, দর কষাকষি করে সমান সংখ্যক সদস্য তারা বিএনপি সমান পর্যায়ের করলেন। এই জন্য বললাম যে আমাদের কি অর্জুন গাছ পেয়েছে নাকি? যার যখন খুশি তখন সেটা বলবে আর বিএনপি সেটা সবসময় মেনে নেবে, এটা হতে পারে না। পৃথিবীতে অনেক কিছু পরিবর্তনশীল, অনেক কিছু যেগুলো কারো নিয়ন্ত্রণের মধ্যে নেই এবং ইচ্ছা করলেও নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। একটা গবেষণায় দেখা গেছে যে চন্দ্র যদি পৃথিবীর গ্রহ না হতো তাহলে পৃথিবীতে দিন হতো 6 থেকে 8 ঘন্টার এবং বছর হতো 1100 থেকে 1400 দিনে। ভাগ্য ভালো চন্দ্র নামে আমাদের একটা গ্রহ ছিল। আর এই দেশের দুর্ভাগ্য হলো জামাত ইসলাম নামে একটা ধর্ম বিক্রি করা রাজনৈতিক দল আছে। এখানে বাবুল ভাই বলেছেন যে তারা গিয়ে উলুধ্বনি দিয়েছে, এই করেছে ওই করেছে। কেন আপনি দেখেন নাই? তারা দুর্গাপূজার অনুষ্ঠানে গিয়ে গীতা পাঠ পর্যন্ত করেছে, গীতা পাঠ করেছে এবং আরো অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় আসছে। তারা বলে তারা কি বালুমহল থেকে বালি তোলে না, চাঁদা তোলে না, দরকার করে না তো। তারা তো ব্যাংক দখল করে নিয়েছে, তারা হাসপাতাল দখল করে নিয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো দখল করে নিয়েছে, অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে জোর করে চেয়ারে বসিয়ে দিয়েছে তাদের লোকজনদেরকে, প্রশাসনের বহু জায়গায় বসিয়ে দিয়েছে। আর 86 সনের সেই খাতির তো আওয়ামী লীগের সঙ্গে তাদের আছেই। সুতরাং ফ্যাসিস্টদের সঙ্গে তাদের ঐক্য এবং বন্ধন আগের চেয়ে আরো দৃঢ় হয়েছে। সেই জন্য এই প্রজন্মের আজকে বেশি সচেতন হওয়া দরকার। আরেকটা কথা আমি বলি, যেটা ঐতিহাসিক দলিল ভিত্তিক কথাটা, এই যে দলটার নাম আমরা বারবার বলি, এই দলটা তো বাংলাদেশে ডেট অফ এক্সপায়ারের মধ্যে পড়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল। মেয়াদ উত্তীর্ণ রাজনৈতিক দল হলো এই কারণে 20 শতাব্দীতে সবচেয়ে নির্মম হত্যাযজ্ঞ যেটা ঘটেছিল মুসলমান কর্তৃক মুসলমানের উপরে, সেটা হয়েছিল 1971-এর মুক্তিযুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ। এত বড় নৃশংস হত্যাকাণ্ড একই ধর্মের মানুষ, এক অঞ্চলের মানুষ তারই আর এক ভাই বন্ধুর উপরে করে, এরকম ইতিহাস পৃথিবীতে খুঁজে পাবেন না। সে 1971-এর আত্মসমর্পণের যে দলিল, 1971-এর 16ই ডিসেম্বর আত্মসমর্পণের দলিলে পরিষ্কার লেখা ছিল পাকিস্তান আর্মি, পাকিস্তান এয়ারফোর্স, পাকিস্তান নেভি, এই সঙ্গে প্যারামিলিটারিতে যারা ছিলেন, অর্থাৎ আল বদর, রাজাকার এরা, আল শামস এরা, তো তা হয়ে গেছে। এবং তাদের দয়া বদান্যতার কারণে, তো সেই আত্মশুদ্ধি তওবা করার সময় যদি না হয়ে থাকে তাহলে সেই সময় তাদের বের করা উচিত। না হলে মুক্তিযোদ্ধারা বয়স্ক হয়ে গেছে,
তারা পরামর্শ দেবে, ট্রেনিং দেবে, এই প্রজন্ম, মুক্তিযুদ্ধের প্রজন্ম তাদেরকে মোকাবেলা করবে। আমি আমার বক্তব্য বাড়াবো না, খসরু ভাই বলবেন অনেকক্ষণ। এখানে অনেক সময়, দীর্ঘ সময় ধরে বক্তব্য এখানে চলেছে। অস্ট্রেলিয়া নামে একটা মহাদেশ আছে, আপনারা জানেন। সে অস্ট্রেলিয়া মহাদেশটা 1990 সনে 5 ফুট সরে গেছে তার নিজস্ব আয়তন থেকে। কেন সরেছে? পৃথিবীর যে টেকটোনিক প্লেট যেগুলো আছে, এই টেকটোনিক প্লেটটা 5 ফুট সরে গেছে। মূল অস্ট্রেলিয়ার মানচিত্র থেকে, অবস্থান থেকে 5 ফুট সরে গেছে 1990 সনে। যে কারণে এখন আন্তর্জাতিকভাবে যত কিছু বিবেচনা করা হয়, অক্ষাংশ, দ্রাঘিমাংশ, বিষুব রেখা, অন্যান্য যা কিছু আছে, এর মধ্যে 5 ফুট দূরেই কিন্তু অস্ট্রেলিয়াকে দেখানো হয়। তো 5 ফুট না, 5000 ফিট দূরে চলে গেছে মানুষের হৃদয় থেকে কিছু কিছু রাজনৈতিক দল চলে গেছে। কিন্তু বিএনপি সেখানে স্বমহিমায় এখনো উদ্ভাসিত আছে। এখনো শহীদ জিয়াউর রহমান বীরুত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সহ আমাদের নেতৃত্বের যে একটা ফুলের বাগান, এই বাগান থেকে যেভাবে সুগন্ধে উচ্চারিত হয়, এই বাগানের সৌন্দর্য দেখে মানুষ এখন পর্যন্ত মুগ্ধ হয়। সেই মুগ্ধতাকে আমাদের কাজে লাগিয়ে চাপ সৃষ্টি করে সেই নির্বাচনের আগে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে। তার সিদ্ধান্তে আমার ব্যক্তিগত মতামতের উপসংহার দিয়ে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা মদন ছিল। সে মদনকে জিজ্ঞেস করছে, তার বাবা স্কুল মাস্টার ছিল, বাবা আজকে তো তোমার স্কুলের রেজাল্ট আউট হওয়ার, পরীক্ষার রেজাল্ট আউট হওয়ার কথা, পরীক্ষা পাস করছো তো? সে উত্তর দিয়েছে, বাবা আমার তো ফেলই ঠিক না, পাস করবো কেমনে? বলে কেমন? বলে আব্বা আমি ক্লাস 9-এ 10 সাবজেক্টে ফেল করছি, তাই আমার ক্লাস 10-এ উঠায় নাই, ক্লাস 9-এও রাখে নাই, আমার ক্লাস 8-এ নামাই দিচ্ছে, আমার ফেলও টিকে নাই। তাই বন্ধুরা, যারা নাকি 160টা আর 150টা সিট চিন্তা করেন, আপনাদের অস্তিত্ব থাকে কি ফোর্স ক্র্যাক প্ল্যাটুনের অন্যতম সদস্য, জাতীয়তাবাদী মুক্তি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ইশতিয়াক আজিজ উলফাতকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব ইশতিয়াক আজিজ উলফাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মুক্তিযোদ্ধা দলের এই আলোচনা সভায় আমাদের প্রধান অতিথি, স্ট্যান্ডিং কমিটির মেম্বার জনাব আমির খসরু, মঞ্চে নেতৃবৃন্দ এবং সামনে আমার মুক্তিযোদ্ধা ভাইয়েরা, প্রজন্মের ভাইয়েরা, মিডিয়ার ভাই বোনেরা। মিডিয়ার ভাইয়েরা, আপনারা কি এখন সব ঠিক আছেন? আপনারা ঠিক আছেন? তার কোনো ইয়ে নাই, কারণ আমি 2 মিনিটে আমার কথা শেষ করব। আমি চাই যে প্রত্যেকটা ক্যামেরা চুপ নিশ্চুপভাবে যাতে আমাদের প্রধান অতিথির বক্তব্যটা আপনারা নিতে পারেন। কেউ কোনো কথা বলবেন না প্লিজ। এই আগামী 15-20 মিনিট আপনাদের কাছে দীক্ষা চেয়ে নিচ্ছে, একদম কেউ কোনো কথা বলবেন না। বন্ধুরা, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম 71-এ, একটা যুদ্ধ হয়েছিল, এটা অনেকেই বলতে চেষ্টা করে একটা গন্ডগোলের বছর, না, একটা যুদ্ধ হয়েছিল। আমার বড় ভাই
6 ফুট 1 ইঞ্চি লম্বা, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ারের ছাত্র, তার রেজাল্ট বের হয়েছিল 71-এ। সে বিদেশে না গিয়ে সে গিয়েছিল যুদ্ধে গিয়ে পাকিস্তান আর্মির সাথে সম্মুখ যুদ্ধে মেশিন গানের গুলি মাথায় নিয়ে সে শাহাদাত বরণ করেছেন। শহীদ আশফাকুজ্জামান বীর উত্তম আমার বাবাকে আমার জন্য পাকিস্তান আর্মি বাসা থেকে ধরে নিয়ে গেছে, 17 দিন অমানসিক টর্চার করেছে। যুদ্ধ একটা হয়েছিল বাংলাদেশে, তো আমরা যুদ্ধ করলাম। আমাদেরকে যুদ্ধের পরই শেখ মুজিবুর রহমান বললেন, তোমরা যে যার জায়গায় ফেরত যাও, যে যা করতে তাই করো গিয়ে। আমার সাথে অনেক যারা আগে চুরি করত, তারা সেই চুরি বন্ধ করে মুক্তিযুদ্ধে গিয়েছিল আমাদের সাথে। যারা ডাকাতি করত, তারা ডাকাতি ছেড়ে, বরিশালের ডাকাতটার নাম কি, কুদ্দুস মোল্লা, নাম করা ডাকাত, সে ডাকাতি ছেড়ে গিয়েছিল মুক্তিযুদ্ধে। তো তার মানে আমরা আমাদের মুক্তিযোদ্ধারা যারা চুরি করতো, ডাকাতি করতো, পকেট মারছিল, ব্ল্যাক মার্কেট করতো, তারা সব সেই কাজে ফেরত যাবে? তা আমাদের মূল্যায়ন আওয়ামী লীগের দ্বারা মুক্তিযোদ্ধাদের এইরকমই ছিল। আমি এখন বেশি কথায় যাব না। একটা মুক্তিযুদ্ধ হয়েছিল, আমরা সেই মুক্তিযুদ্ধ করেছিলাম, আমরা ঘরে ফেরত গিয়েছিলাম, যে যা করতাম। আমরা ছাত্র ছিলাম, ছাত্রদের ফেরত গিয়েছিলাম আমরা পড়াশোনা করতে। আমার কথা হলো, একটা 36 দিনের একটা গন্ডগোল হলো, এইবার একটা স্বৈরাচারকে সরানো হলো। 15 বছর নাকি 17 বছর হবে বোধ হয়, 17 বছর বিএনপি নন স্টপ যুদ্ধ করে গেছে একটা অপশক্তির সাথে, আওয়ামী লীগের সাথে সমানে। আওয়ামী লীগ তার আর্মি নিয়ে, তার পুলিশ নিয়ে, তার হেলমেট বাহিনী নিয়ে, এবং বিএনপি তার তৃণমূলের তার দলকে নিয়ে এই যুদ্ধ করেছে সমানে। আমরা অত্যাচারিত হয়েছি, আমরা জেলে গিয়েছি, আমরা খুন হয়েছি, আমরা গুম হয়েছি, তাও আমরা পিছু পাওয়া হয় নাই। 5 তারিখের পর কি হওয়া উচিত ছিল? যেখানে আওয়ামী লীগ দৌড়ে দুপুরে, শেখ হাসিনা হেলিকপ্টার নিয়ে পালিয়েছে, যেই শেখ হাসিনা ওই হেলিকপ্টার দিয়ে আমাদের উপরে গুলি চালিয়েছিল, শিশু সন্তানদের উপরে গুলি চালিয়েছিল, কার মাঠে থাকার কথা ছিল? বিএনপির, আমাদের। কিন্তু আমরা বলেছি না, আমরা সবকিছু আমাদের হাতে নেব না। একটা তত্ত্বাবধায়ক সরকার, একটা অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর বিএনপি তা করে নাই। এর মধ্যে জন্মালো এনসিপি। আমাদের সন্তান তারা, ওদের সাথে আমাদের সনদটা কোথায়? আমরা তাকে দেশ উপহার দিয়েছিলাম বাংলাদেশে, যে বাংলাদেশে আপনারা জন্ম নিয়েছেন। আমরা যারা বয়স্ক হয়ে গেছি, আমরা তার আগে জন্ম নিয়েছি। কিন্তু আপনারা যারা এই মিডিয়ার লোকেরা, আমার প্রজন্ম, আমাদের মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা, তাদেরকে তো আমরা দেশ উপহার দিয়েছিলাম। তাহলে আমাদের সনদটা কোথায়? আমরা কিচ্ছু চাই নাই, আমরা ঘরে ফেরত গিয়েছিলাম। আমরা ওইটাতেই গর্বিত ছিলাম যে আমরা একটা দেশের জন্ম দিয়েছি। এই দেশকে নিয়ে আর খেলা চলবে না। এই জামাত, আল বদল আল শামসরা, এই শিবির আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে, তাদের ঘরে আগুন দিয়েছে, তারপরে তারা পাকিস্তানিদের হাতে আমাদের মা বোনদেরকে তুলে দিয়েছে। এত তাড়াতাড়ি আমরা সেটা ভুলবো না। কাজেই সামনের দিনে খোলা মাঠ পেয়েছেন প্রফেসর ইউনূসের আন্ডারে অন্তর্বর্তীকালীন সরকারে। খুব শিগগিরই দেখবেন যে একটা পরিবর্তন, বড় পরিবর্তন আসছে। সেই পরিবর্তনটা কি? জিয়াউর রহমানের ডাকে যুদ্ধে গিয়েছিলাম, বাড়ি ঘরের কথা, নিজের ঘরের কথা চিন্তা করি নাই, ফিরে আসবো কিনা চিন্তা করি নাই, কিছু পাবার জন্য যুদ্ধ করি নাই।
একটা ঠিকানা দিয়েছিল জিয়াউর রহমান, সেই ঠিকানার ছুটে বেরিয়ে গিয়েছিলাম। 9টা মাস আমরা যুদ্ধ করেছিলাম। বাবা মার সাথে দেখা করি নাই, ভাইয়ের মৃত্যুর কোনো খবর নেই নাই, যুদ্ধে ছিলাম। এখন তারপরে আমরা বিএনপিতে আসলাম, বিএনপির জন্ম নিল বেগম জিয়ার সাথে। যৌবনে ছিলাম জিয়াউর রহমানের সাথে, মধ্য বয়সে আমরা থাকলাম আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার সাথে। এখন আমাদের বয়স হয়ে গেছে, আমাদের এখন বিদায় নেওয়ার, আমরা এই বিদায়টা নেব ইনশাআল্লাহ শহীদ জিয়া এবং বেগম জিয়ার সুযোগ্য সন্তান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে। আমি অনুরোধ করব আমার প্রধান অতিথিকে আমাদের মেসেজটা আপনি তারেক রহমান সাহেবকে, ম্যাডামের কাছে পৌঁছে দেবেন। এই আমির খুসরু সাহেব আজকে থেকে বহু বছর আগে, আমি জানি না ওনার মনে আছে কিনা, কিন্তু আমার মনে আছে, যখন আমি এই বিএনপিতে জয়েন করার আমি ডিসিশন নিলাম, ওনার কাছে উপদেশের জন্য গিয়েছিলাম। উনি কয়েকটা কথা বললেন। উনি বললেন যে এই দেশটা জন্ম দিয়েছিল জিয়াউর রহমান ঘোষণার মাধ্যমে, তারপরে যুদ্ধ করেছে, নিজে আহত হয়েছিলেন পাকিস্তান থেকে পালিয়ে এসে। তারপরে 7ই নভেম্বর উনি আবার দেশের মানুষ এবং সৈন্যরা তাকে ক্ষমতায় বসালেন, কি সুন্দরভাবে দেশটা চালাচ্ছিলেন। তারপরে ওনার এই অমানবিক হত্যার পর বেগম জিয়া দেশের হাত ধরলেন, একজন গৃহিণী, কি সুন্দরভাবে শক্তভাবে উনি দেশটা পরিচালনা করলেন। উনি বললেন যে উলফাত, আমার খুব একটা কঠিন শব্দ, আমি ইংলিশ মিডিয়ামের ছাত্র, সেন্ট জোসেফ সেন্ট গ্রেগরিজ নটরডেমের ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র। আমাকে বললেন, মাই আনফেটার্ড লয়্যালটি ইজ টু জিয়াউর রহমান, মিসেস বেগম রহমান and their family. আনফেটার্ড, খুব কঠিন শব্দ একটা। আমি ওই শব্দটা অনেক ব্যবহার করি এখন, ওনার কাছ থেকে শেখা। সেই আজকে আমাদের প্রধান অতিথি, আমি ওনার কাছে অনুরোধ করব আমাদের কথাগুলি যেখানে পৌঁছানোর দরকার সেখানে পৌঁছায় দেবেন। সামনে অনেক কঠিন দিন আসছে। মুক্তিযোদ্ধারা 71-এ যুদ্ধ করতে পারতো না যদি ঘরে ঘরে আমাদেরকে জায়গা দিত। আমাদেরকে ঘরে ঘরে জায়গা দিয়েছে। আমরা অনেকখানি খবর পেয়েছি যে আমরা যখন সেই বাড়ি ছেড়ে চলে গেছি, সেই বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে কেন জায়গা দিল, আমাদেরকে কেন খাবার দিল? কেউ আমাদের এখানে সাকসেসফুল হবে না মানুষের সম্পৃক্ততা ছাড়া। বাংলাদেশের মানুষ সব সময় ঠিক জায়গায় দিয়েছে, সব সময় মানুষের উপরে বিশ্বাস রাখতে চেষ্টা করেন। ইনশাআল্লাহ এই সামনের যে 3-4 মাস আসছে, যতই চেষ্টা করুক, যেই চেষ্টা করুক, এই নির্বাচন হবেই, আমরা হবই। আপনারা প্রতিজ্ঞা করেন ইনশাআল্লাহ, এবং সেই দিনের অপেক্ষা রেখে সেই আন্দোলনে আমরা নামবো। আমরা এখন হয়তো যুদ্ধ করতে পারবো না 71-এর মতন, কিন্তু আমাদের চোখ আছে, আমাদের কান আছে, আমরা সজাগ থাকবো এবং ঐক্য থাকবে আমাদের। ওই দিনের জন্য আমরা অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। হাতি হইলেও গণতন্ত্র থাকে। তো মুক্তিযোদ্ধারা বৃত হলো, সাহস তাদের এখনো ঠিক কারণের মতোই আছে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাণিজ্য নগরী চট্টগ্রামের উন্নয়নের জন্য, উন্নয়নের আন্দোলনে যিনি সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে এবং চট্টগ্রাম মানুষকে নিয়ে ঠান্ডা হাতে নিয়ে এগিয়ে গিয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী এবং সকল বাণিজ্য মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরীকে বক্তব্য রাখার জন্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। তুমি আজকে সবাই নিয়ে আসছো নাকি? আজকে মিডিয়ার
আমাদের প্রধানমন্ত্রীর বক্তব্য শুনবার আগে আমাদের এক ভাই শহীদ জিয়াউর রহমানের উপর একটা বই উনি উপহার দেবেন আমাদের প্রধানমন্ত্রী থেকে। থ্যাংক ইউ। রেডি? এত কথা বললে তার বক্তৃতা দেওয়া যাবে। প্লিজ প্লিজ, থ্যাংক ইউ, প্লিজ। বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কর্তৃক আয়োজিত আজকের এই সভার সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত। আমি উলফাতের আসল নাম অনেকদিন জানতাম, সারা জীবন উলফাত হিসেবে চিনেছি। তো ওকে উলফাতকে বললাম তোমার আসল নামটা আমাকে বলো, যাতে তোমাকে তো আজকে পূর্ণ নামে আমাকে অ্যাড্রেস করতে হবে। যাই হোক, এখানে উপস্থিত মোয়াজ্জেম হোসেন আলাল, আমার ছোট ভাই, শুনেছেন, রিটা রহমান আছে, কর্নেল জাইনুল সাহেব আছেন, আমাদের মুক্তিযোদ্ধা দলের অনেক নেতৃবৃন্দ আছে। সকলের নাম বললে সময় নষ্ট। আমরা সবাই সবার শেষ প্রান্তে চলে আসছি, তো একটা ধৈর্যচ্যুতিও তো ঘটছে আমি জানি। এত ওই যে দার্শনিকরা বলে যে 7 মিনিটের বেশি নাকি মানুষের কনসেন্ট্রেশন থাকে, 7 মিনিট পরে সুইচ অফ হয়ে যায় নাকি ব্রেনের। তো এই জন্য অনেকক্ষণ ধরে আপনারা বক্তৃতা শুনেছেন। আমি খুব সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলে বক্তব্য শেষ করব। প্রথমে যে বিষয়বস্তু যেটা আজকে, একটু চুপ করো ভাই প্লিজ। আমি আবার ওই রিজার্ভেশনে বলতে পারি না, অনেকে বলতে পারে, আমি পারি না। আজকে যে বিষয়বস্তুটা নির্ধারণ করা হয়েছে অত্যন্ত সময়োচিত। যখন বাংলাদেশের সমস্ত মানুষের দৃষ্টি একটি জায়গায়, সেটা হচ্ছে নির্বাচন কবে হবে। বাংলাদেশ না, সারা বিশ্বের মানুষের মুখে একটি প্রশ্ন, দেখা হলেই জিজ্ঞেস করে তোমাদের নির্বাচন কবে। সেটা রাজনীতিবিদ বলেন, সেটা বিনিয়োগকারী বলেন, সেটা আপনি একাডেমিয়া বলেন, সেটা পেশাজীবী বলেন, এমনকি সাধারণ মানুষ। কারণ একটি দেশে 14-15 মাস চলছে কোন নির্বাচিত সরকার ছাড়া, প্রায় 15 মাসে পড়ছে এখন, তাই না? নির্বাচিত সরকার ছাড়া একটি দেশ চলছে 15 মাস। আপনি চিন্তা করেন, একটি অনির্বাচিত সরকারের অধীনে 15 মাস যখন একটি দেশ চলে, সেখানে কারো কোনো জবাবদিহিতা থাকে না। কারণ সরকার তো নির্বাচিত নয়, কে কার কাছে জবাবদিহি করবে? সরকার এখানে উপরে, জনগণ নিচে, মাঝখানে কোনো সেতু নাই, কোনো ব্রিজ নাই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে কোনো জবাবদিহিতা নাই। আপনি বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনে কোনো জবাবদিহিতা নাই। প্রত্যেকটি জায়গার মধ্যে জবাবদিহিতার অভাবে যে কত বড় ধরনের যে একটি রাষ্ট্র পরিচালনায় যে কত বড় একটা ঘাটতি আছে, এটা অনেক অনুধাবন করতে পারছে।
এই ঘাটতিটা অনেক অনুধাবন করতে পারছেন। আমি যদি ব্যবসায়ীদের কথাই বলি, তারা বলছে যে আমাদের অবস্থা সম্বন্ধে এদের সরকারের কোনো অবগতি নেই। আমি সরকারকে দোষারোপ করব না, কারণ এটি নির্বাচিত যেহেতু সরকার নয়। অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনার প্রত্যাশা কি এই সরকারকে। আমি বলি আমার কোনো প্রত্যাশা নাই, কারণ একটা অনির্বাচিত সরকারের কাছে আমি প্রত্যাশা করে কোনো লাভ হবে না, কারণ তাদের কোনো ম্যান্ডেট এসার জনগণ তাদেরকে দেয় নাই। সুতরাং তাদেরকে আমার কি প্রত্যাশা থাকবে একটাই, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব জনগণের মালিকানাটা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া, যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে এনে বাংলাদেশের মানুষের নির্বাচিত সংসদ সরকার গঠন করে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, সেই ধরনের একটি ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাওয়া হতে তাদের মূল লক্ষ্য ছিল। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে, আমি এগুলো বলার দরকার নেই, আপনারা সবাই জানেন। আপনার আমাদের ঐক্যমত কমিশন থেকে শুরু করে 14 মাস ধরে এগুলো চলেছে, শেষ পর্যন্ত যা হোক সনদ সই হয়েছে। কিন্তু এর মধ্যে বাংলাদেশের নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে আপনারা দেখবেন যে অনেকগুলো সিদ্ধান্তে চাপের মাধ্যমে কিন্তু সিদ্ধান্ত হচ্ছে, চাপের মাধ্যমে। কোন সময় মবক্রেসি, কোন সময় কিছু কিছু দলের সাংঘাতিক ধরনের চাপ সব জায়গায় সৃষ্টি করছে। ওই যে আলাল বললো কি গাছ যেন, অর্জুন গাছ। হ্যাঁ, তো এখন যেহেতু বিএনপি কে সবাই বাংলাদেশের একটি দায়িত্বশীল দল হিসেবে মনে করে, যেহেতু বিএনপি করে তাদেরকে স্বীকৃতি দিয়েছে, কেউ সুযোগ সুবিধার জন্য আপনি দেশের স্বার্থের বিরুদ্ধে, আপনি গণতন্ত্রের বিরুদ্ধে একটি কোন ধরনের আপোষ না করে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত গণতন্ত্রের লড়াই অব্যাহত রেখেছে। এবং গণতন্ত্র অর্থ হচ্ছে জনগণের নির্বাচিত সংসদ সরকার যার দায়বদ্ধ থাকবে। সুতরাং বিএনপির কাছে দায়বদ্ধতা হচ্ছে অনেক বড় বিষয় কিন্তু আমাদের কাছে, যে কারণে আমরা কিন্তু এই ধরনের এই 14-15 মাসের মধ্যে মাইকেল লোক আছে, যেই জন্য এই সময়ে যে কাজগুলো হয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পদায়ন, আপনার বদলি, তারপরে বিশ্ববিদ্যালয়গুলোতে পদায়ন বদলি, নির্বাচিত সরকার হবে, নির্বাচিত সংসদ হবে, দেশের সাধারণ নিয়মে এই কাজগুলো হবে। কিন্তু অনেকগুলো কাজ কাজ হয়ে যেখানে যাদের যাওয়ার কথা না তারা সেখানে গিয়ে বসে আছে। এই জন্য আমরা যখন নির্বাচনের দিকে এখন যাচ্ছি, সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান পরিস্থিতি থেকে নির্বাচন পর্যন্ত আমরা কি একটি নিরপেক্ষ অবস্থান দিকে এগিয়ে যেতে পারবো কিনা, এই প্রশ্নটা অনেকের মনে জেগেছে। কারণ নিরপেক্ষতা হচ্ছে নির্বাচনের প্রথম পূর্বশর্ত, যেটার জন্য আমরা 17 বছর লড়াই করেছি একটি নিরপেক্ষ নির্বাচনের জন্য। এবং নিরপেক্ষতা না থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হইতে সবাই জানে, আর নিরপেক্ষতা না থাকলে অশুভ শক্তিগুলো শক্তিশালী হয়ে ওঠে। এই যে আমি বলেছি, তারা সব জায়গায় বিভিন্ন জায়গায় তাদের অবস্থান নিতে সক্ষম হয়েছে বিএনপির বদান্যতার কারণে। বিএনপির দায়বদ্ধতা মনে করে আমরা অনেক কিছুতে দেখেও না দেখার মতো ভাগ করেছি। বাবা ঠিক আছে, দেশে একটু শান্তি থাকে, কারণ আমরা তো দেশের স্থিতিশীলতা চাই, আমরা দেশের সমৃদ্ধি চাই, আমরা দেশের গণতন্ত্র চাই। এই জন্য বিএনপি অনেক কিছু বড় দল হিসাবে, জনগণের দল হিসাবে স্থিতিশীলতার কারণে আমরা অনেক কিছু কিন্তু সহ্য করেছি। কিন্তু এখন কথা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে আমাদের এই জায়গাটা পরিষ্কার হতে হবে
এখানে কিন্তু ধোঁয়াশা কোনো কিছু রেখে নির্বাচন করা সম্ভব হবে না। এটা পরিষ্কার করতে হবে। এই জন্য আমরা বলছি, যেহেতু বর্তমান সরকার, অন্তর্বর্তী সরকার, আপনি কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করবেন আগামী নির্বাচনে। যেহেতু আর কোনো কেয়ারটেকার সরকার আসবে না নির্বাচনের আগে, এই সরকারকে ইমিডিয়েটলি সহসাই কেয়ারটেকার সরকারের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। কেয়ারটেকার সরকারের জায়গায় অবতীর্ণ হওয়ার অর্থ হচ্ছে পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে যাওয়ার কথা বলছি। এখানে সরকারের ভিতরে, সরকারের বাইরে যারা নিরপেক্ষতাকে ভঙ্গ করার সুযোগ আছে তাদেরকে রেখে নিরপেক্ষতা রক্ষা করা যাবে না। এই প্রশ্নটা আসছে বিভিন্ন কারণে। আমরা লক্ষ্য করেছি অনেকগুলো পদায়ন, অনেকগুলো বদলি, অনেকগুলো সরকারের অবস্থান, যে কিছু কিছু লোক এগুলোকে প্রভাবিত করছে। এই জন্য আমরা বলেছি, যাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ থাকবে, যারা প্রশ্নবিদ্ধ থাকবে, তাদের নিয়ে প্রশ্ন উঠেছে, আপনারা জানেন কিছু লোক নিয়ে প্রশ্ন উঠেছে, আর যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে অথবা যারা কোনো দলের সাথে সম্পৃক্ত আছে, কোন দলের সাথে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করেছে, তাদের সরকারে থাকলে সেটা কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করতে পারবে। এই জন্য অতি সত্বর, যেহেতু এই সরকারই কেয়ারটেকার দায়িত্ব পালন করবে আগামী নির্বাচন, আজ আমরা বলেছি অতি সত্বর কেয়ারটেকার মোডে সরকারকে চলে যেতে হবে। এবং কেয়ারটেকার সরকারের যে চরিত্র, সেটা কনস্টিটিউশনে, সংবিধানে বলা আছে কেয়ারটেকার সরকার কিভাবে পরিচালিত হবে, সেটা সংবিধানে বলা আছে পরিষ্কারভাবে। সুতরাং এই সরকারকে, যেহেতু তারাই কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করবে আগামী নির্বাচনে, তাদেরকে এই মুহূর্ত থেকে সংবিধানে যে কেয়ারটেকার সরকারের ভূমিকা দেওয়া আছে, বলা আছে, সেই বৈশিষ্ট্য তাদেরকে এখন থেকে করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডে। এবং আমি মনে করি তাদের কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখন দেওয়া উচিত না। তাদেরকে ডেইলি, ডে টু ডে যে কাজগুলো, দৈনন্দিন যে কাজগুলো, সেই কাজগুলো থেকে আস্তে আস্তে চলে যাওয়া উচিত। কারণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিতে গেলে তখন অনেক ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে। এটা হচ্ছে একটা কথা। ফেব্রুয়ারি নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, আপনারা দেখবেন যে আমি একটু আগে বলেছি যে বৈধ নির্বাচিত সরকার না থাকার কারণে এই স্পেসটা ব্যবহার করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ধরনের কার্যক্রম আমরা মাঠে দেখতে পাচ্ছি। উলফত তো বলেছে যে আমরা তো চাইলে বাংলাদেশ সবচেয়ে বড় রাজনৈতিক দল, ইনশাআল্লাহ আমরা তো চাইলে আমরা রাস্তায় যেতে পারতাম। এই যে সমস্যাগুলো যেগুলো বলেছি আমি, এই সমস্যার সমাধান তো আমরা রাস্তায় যাইনি, কারণ আমরা রেসপন্সিবল একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছি। এই জন্য আমরা জোর করে কিছু আদায় করতে যাই নাই, কারণ আমি তো গণতন্ত্রে বিশ্বাসী। আমি চাইবো গণতন্ত্রের ম্যান্ডেট নিয়ে যে কোনো সিদ্ধান্ত, কিন্তু তারা তার বাইরে কিছু তাদেরকে দিতে হবে। জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট দিতে রাজি নেই। আগামী নির্বাচনে অংশগ্রহণ করে প্রত্যেকটি দলের অধিকার আছে তার ম্যান্ডেট নেওয়ার। যে সমস্ত দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে এবং নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার যে চেষ্টা হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া তুলে রাস্তায় গিয়ে, এগুলো তো রাস্তায় যাওয়ার তো দিন শেষ হয়ে গেছে। শেষ হাসিনাকে বিদায় করা হয়েছে, এখন যাবেন জনগণের কাছে, রাস্তায় না, এখন যাবেন জনগণের কাছে। যেতে হবে জনগণের কাছে। আপনার দলের যদি কোনো কিছু আপনি মনে করেন করবেন বাংলাদেশের মানুষের জন্য, আপনার যত দাবি দেওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান। জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাস করেন। আপনি রাস্তায় নেমে জোর করে করতে গেলে তাহলে তো গণতন্ত্রে বিশ্বাসী হলেন না, আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন। আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাচ্ছি,
যেখানে সিদ্ধান্ত বাংলাদেশের মানুষ যারা দেশের মালিক, যারা সভরেন, তাদেরকে আপনাকে যেতে হবে। এই অভ্যাস আমাদের করতে হবে। তো সুতরাং আমার অনুরোধ, সরকার এখন যত তাড়াতাড়ি সম্ভব অতি দ্রুত কেয়ারটেকার বোর্ডে গিয়ে কেয়ারটেকারের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেইভাবে যদি ভূমিকা পালন করবে তারা করুক, এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন হোক, একটা পিসফুল শান্তিপূর্ণ ট্রানজিশন হোক। তাহলে যারা সরকারে আছে, ডক্টর ইউনূস সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ওনার সম্মানের সাথে যেতে হবে, আমরা সেটা তো চাই। কিন্তু কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা যদি বিঘ্নিত হয়, এই জন্যই বলা হচ্ছে আপনি পুরোপুরি কেয়ারটেকার মোডে চলে যাবেন। যাদেরকে নিয়ে বিতর্ক আছে লোকগুলোকে চলে যেতে হবে, তারা থাকলেই তো প্রশ্নবিদ্ধ হবে। সেখানে কেয়ারটেকার মোডে চলে যান, একটা সকলের কাছে মেসেজ যাবে, ক্লিয়ার মেসেজ। এটা একটা মেসেজিং এর ব্যাপার যে আসলে কেয়ারটেকার সরকার তার অন্তর্বর্তী সরকার তার সঠিক নিরপেক্ষ ভূমিকা অবতীর্ণ হয়েছেন, এবং এটার প্রমাণ হিসাবে এই যে কেয়ারটেকার মোডের মাধ্যমে, বৈশিষ্ট্যের মাধ্যমে দেশটা পরিচালিত হয়ে নির্বাচনটা পরিচালিত হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মুক্তিযোদ্ধা, এটা অন্তরের বিষয়। মুক্তিযোদ্ধাদের কাছে আরো বেশি, যারা যুদ্ধ করেছে সশরীরে স্বাধীন করার জন্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং বিএনপির রাজনীতির কিন্তু ভিত্তি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব। এই দলটি গঠিত হয়েছে সেই ভিত্তির উপরে। এই দেশটি গঠিত হয়েছে শুধু রাজনৈতিক গণতন্ত্রের নয়, অর্থনৈতিক গণতন্ত্রের ভিত্তিতে এই দলটি গঠিত হয়েছে। রাজনৈতিকভাবে গণতন্ত্র, অর্থনৈতিকভাবে গণতন্ত্র, বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, সকলের কাছে সমান সুযোগ সৃষ্টির জন্য এই দলটি গঠিত হয়েছে। এই জন্য আমরা একটা স্লোগান, আপনারা খেয়াল করেছেন, আমরা বলছি রাজনৈতিক গণতন্ত্রের সাথে সাথে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করতে হবে। এই স্লোগান কিন্তু বিএনপির। অর্থাৎ প্রতিটি মানুষ বাংলাদেশের উন্নয়নে, বাংলাদেশের অর্থনীতিতে তার ভূমিকা নেওয়ার জন্য তাকে আপনি জায়গা দিতে হবে। প্রতিটি মানুষের জন্য সেই সুযোগ সৃষ্টি করতে হবে, যেটা উদ্যোগ জিয়াউর রহমান সাহেব দিয়েছিল। এটাকে আমরা পরিপূর্ণতা দিতে চাই এইবার, যদি জনগণ আমাদেরকে দায়িত্ব দেয়। এই অর্থনীতিকে গণতন্ত্রায়নের মাধ্যমে প্রত্যেকটি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে, তার অংশগ্রহণ নিশ্চিত করতে হবে অর্থনীতিতে। শুধু কিছু লোক পৃষ্ঠপোষকতার মাধ্যমে দেশের সম্পদকে পুঞ্জীভূত করবে, আর বাংলাদেশের বাকি মানুষের কাছে সেই সুফল, অর্থনৈতিক উন্নয়নের সুফল যাবে না, সেটা কোনোভাবে কোনো দেশে চলতে দেওয়া যায় না। বাংলাদেশেও আমরা আগামী দিনে নিশ্চিত করব সেখান থেকে, যাতে বাংলাদেশকে একটু সত্যিকার অর্থে গণতন্ত্রায়ন বলতে শুধুমাত্র রাজনৈতিক গণতন্ত্রায়ন না, অর্থনৈতিক গণতন্ত্রের মধ্যে আমাদেরকে সেই পরিবর্তন আনতে হবে। আর স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে চারটি বিষয় আমি বলব পরিষ্কারভাবে। আমাদের সম্পর্ক হবে বিশ্বের প্রত্যেকটি দেশের সাথে পরস্পরের প্রতি সম্মান বোধ রেখে, পরস্পরের স্বার্থ রক্ষা করে, আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ না করে, এবং ভূরাজনৈতিক যে কৌশল, সেই কৌশল বাংলাদেশ নিজেরা নির্ধারণ করে। আমার ভূরাজনৈতিক যে কৌশল হবে সেটা আমাদের দেশ আমরা নির্ধারণ করব, কারো কথা মতো সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এই চারটি বিষয় আমি আবার রিপিট করছি। পরস্পরের প্রতি সম্মানবোধ রেখে আমাদের সম্পর্ক হবে, পরস্পরের প্রতি স্বার্থ রক্ষা করে আমাদের সম্পর্ক হবে, আমাদের দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণ করা হবে না, এবং ভূরাজনৈতিক কৌশল বাংলাদেশের নিজস্ব কৌশল, কারো নির্দেশিত কোনো কৌশল হবে না।
এই 4টি বিষয়ে আমরা নিশ্চিতভাবে ভিত্তি করে আগামী দেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা নিশ্চিত করব। এটাই বিএনপির রাজনীতি। আর কিছু বলতে হবে? আমার মনে আমি বেশি দীর্ঘ বক্তৃতা দিচ্ছি না। আমি শুধু আপনাদের প্রতি একটা অনুরোধ করব, আপনারা এখন নির্বাচনের জন্য মুক্তিযোদ্ধাদের কি ভূমিকা রাখতে হবে সেটা আমার আপনাদেরকে বলার দরকার। আপনারা দেশপ্রেমিক, মুক্তিযোদ্ধারা দেশপ্রেমিক, দেশটাকে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক একটি রাষ্ট্রে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি রাষ্ট্র গঠন করতে হবে যেখানে সকলের জন্য সমান অধিকার থাকবে। বাংলাদেশের জাতীয়তাবাদের ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে, জাতি ধর্ম নির্বিশেষে, বর্ণ ইতিহাস সংস্কৃতি ভাষা নির্বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যাতে আমরা গঠন করতে পারি, এই চেতনায় আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকের মতো আমাদের এই সবাই এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।